হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিও গাইডার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে ক্লাস 12-এর 4th সেমিস্টারের যে প্র্যাকটিক্যাল সেকশনটা রয়েছে জিওগ্রাফির, তার রিমোট সেন্সিং পোর্শনটা তোমাদের ইউনিট 4-এ রয়েছে। ওই ইউনিট 4-এর রিমোট সেন্সিং পোর্শনটা আজকের ভিডিওতে আলোচনা করব। এই ইউনিট 4-এর আন্ডারে আরও একটা সেকশন রয়েছে যেখানে তোমাদের জিআইএস সম্পর্কে কিছু আইডিয়া রয়েছে, ওইটার সম্পর্কে নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং তোমাদের এই রিমোট সেন্সিং এবং জিআইএস সেকশন থেকে 5 নাম্বার বরাদ্দ রয়েছে। সেই 5 নাম্বার এই দুটো ভিডিও দেখলে আশা করি তোমাদের কভার হয়ে যাবে। আজকের ভিডিওটি পার্ট 1, এর পরেরটা পার্ট 2 আসবে যেটা হচ্ছে জিআইএস এর উপরে। চলো তাইলে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। যেটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে দেখবে ইউনিট 4-এ এটা রয়েছে তোমাদের রিমোট সেন্সিং কনসেপ্ট অফ, যে রিমোট সেন্সিং এর যে কনসেপ্ট অফ রিমোট সেন্সিং রয়েছে তোমাদের, তারপরে রয়েছে ডেফিনেশন, যে সোর্স অফ এনার্জি, টাইপ অফ সেন্সর, টাইপ অফ ইমেজ অ্যাকুইজিশন প্ল্যাটফর্ম, মডার্ন অ্যাপ্লিকেশন অফ রিমোট সেন্সিং। এই যে সিলেবাসটা তোমাদের যেটা দেওয়া রয়েছে সেই হিসাবে দেখতে গেলে কিন্তু খুব ছোট্ট একটা পোর্শন তোমাদের রিমোট সেন্সিং থেকে দেওয়া হয়েছে। এটা খুব সহজভাবেই এই ভিডিওতে আমি বুঝিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। প্রথমে কনসেপ্ট অফ রিমোট সেন্সিং। এই রিমোট সেন্সিং এর যে কনসেপ্টটা সেটাকে যদি ভালো করে বুঝতে হয় তাহলে তোমরা দেখো যে প্রত্যেকে নিশ্চয়ই বাড়িতে টিভিকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করেছো। এই যে রিমোট দিয়ে যে টিভিকে কন্ট্রোল করা হয় এর প্রসেসটা, এটাও একটা কিন্তু রিমোট সেন্সিং এর একটা টাইপ, যে আমরা রিমোটলি টিভিটাকে কন্ট্রোল করছি, অর্থাৎ দূর থেকে টিভিকে কন্ট্রোল করছি। এটা কিন্তু একটা রিমোট সেন্সিং এরই ভাগ ধরতে পারো। রিমোট সেন্সিং কে বোঝার জন্য এর থেকে সহজ উদাহরণ আর কিছু দেওয়া যাবে না, এটা কিন্তু সব থেকে সহজ একটা উদাহরণ। এখানে তোমরা দেখেছো যে তোমাদের বাড়িতে যে ধরনের রিমোটগুলি ইউজ হয়, এই টাইপের রিমোটগুলি আগে ইউজ হতো। বর্তমানে তো এরকম স্মার্ট টিভি এসে গেছে এবং এই টাইপের রিমোটগুলি তোমরা ইউজ করে থাকো। তো এই যে রিমোটটি তোমরা দেখবে একটা সামনের দিকে বাল্বের মতো একটা থাকে, ছোট একটা লাইট টাইপের, যেটা কিন্তু তোমরা কোনো কি প্রেস করলে কিন্তু ওটা জ্বলে না। মানে সাধারণত তোমরা যদি চোখে দেখো কিন্তু বুঝতে পারবে না যে লাইট জ্বলছে কিনা ওটাতে, কিন্তু অ্যাকচুয়ালি ওটাতে কিন্তু যে লাইটটা মানে যে ওয়েভে ওটা কাজ করে ওটা আমাদের চোখ দেখতে পায় না, তার জন্য কিন্তু ওখানে জ্বলে না লাইটটা। কিন্তু তোমরা যদি মোবাইলের ক্যামেরা দিয়ে ওটাকে যদি দেখো তাহলে কিন্তু ওই লাইটটা যে ফ্ল্যাশ করছে তোমরা কিন্তু দেখতে পাবে কি প্রেস করলে। এবারে বর্তমান দিনে স্মার্ট যে সিস্টেমগুলো এসে গেছে, রিমোট মানে মোবাইলের সাহায্যেও কন্ট্রোল করা যায় বর্তমানে বিভিন্ন ডিভাইসগুলিকে। ওই যে সমস্ত মোবাইলগুলো দিয়ে দেখবে কন্ট্রোল করা যায়, ওগুলোতে কিন্তু একটা উপরের দিকে ওই ছোট একটা সেন্সার লাগানো থাকে। ওই ইনফ্রারেড সেন্সার দিয়ে কিন্তু ওইটা রিমোটের মতো ওই মোবাইল কাজ করতে পারে। বিশেষ করে এটা এমআইর যে ফোনগুলো রয়েছে বা পোকো, এই সমস্ত ফোনগুলোতে কিন্তু দেখতে হবে এরকম আইআর ওপরে লাগানো রয়েছে। ওই আইআর যে সেন্সারটা, ওইটার মাধ্যমে কিন্তু ইনফ্রারেড সেন্সার ইউজ করে এটা কাজ করে থাকে। তো নেক্সট যদি দেখি তাহলে রিমোটের ব্যাপারটা বুঝলে, রিমোট মানে এই যে যেটা দেখলে যে দূর থেকে অ্যাক্সেস করা হচ্ছে কোনো কিছু, এটাকেই রিমোট বলা হচ্ছে। আর যে সেন্সারের যদি কথা বলি, সেন্সিং এর যে ব্যাপারটা, সেটা কিন্তু এই সেন্সার থেকে সেন্সিং এটা এসছে। এবারে আমাদের যদি প্রত্যেকেরই দেখা যায়, মানে আমাদের যেরকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু 5 প্রকারের আমাদের সেন্সরি অর্গান রয়েছে। ওই 5 প্রকারের সেন্সরি অর্গান দিয়ে আমরা কিন্তু বিভিন্ন সেন্স অনুভব করে থাকি। যেরকম চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি, এবং আমাদের যে স্কিন রয়েছে এটা বিভিন্ন টেম্পারেচারের চেঞ্জ এবং টাচ, এই সমস্ত ফিলিংগুলোকে বুঝতে পারে। এবং নাকের মাধ্যমে আমরা স্মেল করে থাকি এবং জিভের মাধ্যমে আমরা টেস্ট নিয়ে থাকি। এবারে এখানে যদি এই যে 5টা প্রকারের যে সেন্সের কথা বলা হয়েছে, এই 5টা সেন্সের মধ্যে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে এই যে দেখা, শোনা এবং যে আমাদের স্মেল, এই 3টা যে সেন্সের জন্য কিন্তু পার্টিকুলারলি কোনো কিছুর টাচের দরকার হয় না। মানে কোনো কিছুকে স্পর্শ না করে কিন্তু আমরা এই 3 প্রকারের যে মানে সেন্সটা আমরা নিতে পারি। যে দেখার জন্য তোমরা জানো যে কোথাও ক্রিকেট ম্যাচ বা দেখা বা কোনো কিছু, বা যেরকম এখন যে ক্লাসটা দেখছো তার জন্য কিন্তু ফোনকে তোমাকে টাচ না করে ফোনটা দূরে রেখেও তুমি দেখতে পারবে। এটা এই যে সেন্সটা, এটার জন্য কিন্তু টাচের দরকার হয় না। এবং শোনার জন্য এই যে আমি যে কথা বলছি যেটা তোমরা স্পিকারের মাধ্যমে শুনতে পাচ্ছ, এটার জন্য কিন্তু টাচের দরকার হয় না। এটাও কিন্তু রিমোটলি তোমরা মানে রিমোটলি শুনতে পাচ্ছ এটাকে কিন্তু। এবারে টাচের জন্য কিন্তু তোমাকে, বা টাচ মানে ওটা যেটা দেখতে যে দূর থেকে, এটা কিন্তু হবে না। এটার জন্য কিন্তু তোমাকে টাচ করতেই হবে। তার জন্য এই যে সেন্সটার জন্য কিন্তু মানে টাচ হওয়াটা দরকার আছে। এবং স্মেলের জন্যও কিন্তু দরকার লাগে না। তাহলে টাচ এবং এই যে টেস্ট,
কোনো কিছু যদি স্বাদ নিতে হয় তাহলে কিন্তু ওটাকে আমাদেরকে জিভে লাগাতে হবে। জিভে না যদি আমরা সেটা দিই তাহলে কিন্তু টেস্ট পাবো না আমরা। তাহলে এই যে দুটোর জন্য কিন্তু টাচের দরকার, এই যে টাচ এবং যে টেস্ট, এই দুটোর ক্ষেত্রে কিন্তু মানে এই দুটোকে আমরা রিমোটলি সেন্স করতে পারবো না। বাকি জিনিসগুলো, বাকি যে এই তিনটা সেন্স রয়েছে এগুলোকে কিন্তু আমরা রিমোটলি সেন্স করতে পারবো, এই তিনটাকে, মানে এই দেখা, শোনা এবং স্মেল, এই তিনটাকে। সেই রকম এই যে তিনটা যে আমি বললাম এই সেন্সের ব্যাপারে, এই তিনটাকে কিন্তু আমরা এই যে জিনিসটাকে ব্যবহার করে আমরা পরবর্তীতে সেন্সার দিয়ে রিমোটলি এই জিনিসগুলোকে সেন্স করার চেষ্টা করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা করে থাকি, এই যে দেখার যে জিনিসটা রয়েছে, এই যে সাইড যেটা আছে, এই কাজটাই আমরা মেন করে থাকি। তাছাড়াও বাকি যে স্মেল এবং হিয়ারিং যেটা রয়েছে মানে শোনা, এগুলোকেও আমরা ইউজ করে থাকি রিমোট সেন্সিং এর ক্ষেত্রে। পরবর্তীতে যখন ডিটেলস এটা নিয়ে আলোচনা করব তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো তাইলে বুঝতে পারলে এই যে সেন্স এবং রিমোট, এই দুটোকে নিয়েই কিন্তু রিমোট সেন্সিং কথাটা এসছে। তাইলে রিমোটটা আগে বলে দিলাম, এবারে সেন্সটা এখানে ক্লিয়ার হলো নিশ্চয়ই। এরপরে পরবর্তীতে দেখো দুটোকে মিলিয়ে রিমোট সেন্সিং এর কনসেপ্টটা আসবে। এবারে রিমোট সেন্সিং এর যদি ব্যাপার বলি, সেক্ষেত্রে কি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা স্যাটেলাইট লঞ্চ করে থাকি। এরকম এখানে যে দেখছো স্যাটেলাইট, এই স্যাটেলাইট আমরা লঞ্চ করে থাকি। এবারে এটা জরুরি নয় যে কেবলমাত্র স্যাটেলাইটের মাধ্যমে হবে, অন্যান্য রয়েছে যেটা পরবর্তীতে আমি আলোচনা করছি। এখন জেনারেল একটা আইডিয়া নেওয়ার জন্য এই স্যাটেলাইটটাকে ধরো, একটা স্যাটেলাইট আমরা লঞ্চ করেছি যেটা উপরে রয়েছে, মানে পৃথিবী থেকে উপরে রয়েছে সেটা। এবারে পৃথিবীর যে বিভিন্ন কম্পোনেন্ট গুলোকে ও কিন্তু অবজার্ভ করছে, ঠিক আছে। ও কি করে অবজার্ভ করছে, পৃথিবীতে যে টার্গেট এখানে যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠের কোনো একটা জায়গা যেখানে সূর্য থেকে আলো পড়ছে, ওখান থেকে লাইটটা রিফ্লেক্ট করছে, ঠিক আছে। ওখান থেকে যেটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে ওইটা এখানে সেন্সারে বসানো একটা ক্যামেরা, তোমরা যেরকম ফোনে ক্যামেরা ইউজ করো ওই রকম ওখানে ক্যামেরা বসানো রয়েছে। ওই ক্যামেরার মাধ্যমে ওইটাকে ও ডিটেক্ট করছে, ওই যে রেডিয়েশনটা এখান থেকে গেল বা যে এনার্জিটা এখান থেকে গেল একটা আমাদের টার্গেট থেকে, ওটাকে সে রেকর্ড করবে। সে রেকর্ড করে ডেটাটাকে আমাদের গ্রাউন্ড স্টেশনে পাঠাবে। গ্রাউন্ড স্টেশনে এরকম অ্যান্টেনা লাগানো থাকে, যেখানে গ্রাউন্ড স্টেশনে ডেটাটাকে আমরা নিই এবং ওখানে প্রসেস করে থাকি ডেটাটাকে। যে উপর থেকে যে ডেটা এলো ওটার বিভিন্ন মানে ভুল ভ্রান্তি অনেক কিছু থেকে থাকে, ওইটাকে এখানে আমরা এই যে প্রসেসিং স্টেশনে ওইটাকে র ডেটাটাকে আমরা প্রসেস করে থাকি। তারপরে সেটা প্রসেস হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে পাঠিয়ে দিই অ্যানালাইসিসের জন্য। এবারে অ্যানালাইসিস এবং তার অ্যাপ্লিকেশন, এই সেকশনটা আলাদা হয়ে যাচ্ছে। রিমোট সেন্সিং এর যে মেইন যেটা, সেটা হচ্ছে কি যে ডেটা কালেকশনের যে প্রসেস, এটাই হচ্ছে কি মেন। এখানে আমরা দেখলে যে এই যে গ্রাউন্ড যেটা রয়েছে, এই গ্রাউন্ড থেকে আমরা ডেটা কালেক্ট করলাম। স্যাটেলাইট কিন্তু অনেকটা উপরে রয়েছে, পৃথিবী থেকে যথেষ্ট উপরে রয়েছে। সে এবারে এখান থেকে ডেটাটা কালেক্ট করে নিল কোনো কিছু স্পর্শ ছাড়া, অর্থাৎ গ্রাউন্ডে তাকে আসতে হলো না, সে উপর থেকে কিন্তু ডেটাটা কালেক্ট করে নিল। এই যে স্পর্শ ছাড়া ডেটা কালেকশনের যে পদ্ধতি, এইটাকেই কিন্তু বলা হচ্ছে রিমোট সেন্সিং, ঠিক আছে। এরপরে যেটা অ্যানালাইসিসের যে পোর্শনটা রয়েছে, এটা জিআইএস যখন পড়াবো সেখানেও এই জিনিসটা আসবে। এবারে সেক্ষেত্রে জিআইএস এর ক্ষেত্রে আরো কিছু জিনিস অ্যাড হবে, কিন্তু রিমোট সেন্সিং এর ক্ষেত্রে আমরা যে রিমোটলি যে সেন্স ডেটাটা পেলাম ওইটাকে কি করে অ্যানালাইসিস করে অ্যাপ্লাই করব, এটা এখানে দেখা হয়ে থাকে। তো নেক্সট যদি দেখি তাহলে দেখো ডেফিনেশন এখানে একটা সাজিয়ে গুছিয়ে লেখা রয়েছে। দূরসংবেদন বা রিমোট সেন্সিং হলো এমন একটি বিশেষ বিজ্ঞান বা কলা যার সাহায্যে কোনো বস্তু, ক্ষেত্র বা উপাদানকে স্পর্শ না করে, এই যে জিনিসটা রয়েছে না স্পর্শর যে ব্যাপারটা, ওইটাই কিন্তু গুরুত্বপূর্ণ সব থেকে। এই যে স্পর্শের ব্যাপারটা আছে, এই টাচ যেটাকে বললাম যে উইদাউট টাচিং, ঠিক আছে, স্পর্শ না করে তার সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায়, ঠিক আছে। এটাকেই কিন্তু বলা হচ্ছে রিমোট সেন্সিং। এখানে ইংরেজিতেও দেওয়া হয়েছে, রিমোট সেন্সিং ইজ অ্যান আর্ট অর সায়েন্স অফ কালেক্টিং ডেটা অর ইনফরমেশন ফ্রম অ্যান অবজেক্ট at a far distance, ঠিক আছে, ফার ডিস্টেন্স উইথাউট এনি ফিজিক্যাল কন্ট্যাক্ট। যে টাচের ব্যাপারটা বললাম, এইটাই ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়া ডেটাটাকে আমরা কালেক্ট করব, সেটাই হচ্ছে রিমোট সেন্সিং, ঠিক আছে। আশা করি এখানে কারোর কোনো ডাউট নেই রিমোট সেন্সিং কি বোঝার জন্য। তোমাদের প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম রিমোটের মাধ্যমে তোমরা যে টিভিকে কন্ট্রোল করে থাকো, আরো একটা উদাহরণ যদি দিয়ে থাকি তাহলে সেটা হচ্ছে গিয়ে আমরা ফোনের ক্যামেরা ইউজ করে যেরকম ছবি তুলে থাকি, সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ রিমোট সেন্সিং বলা যায়, ঠিক আছে। তো নেক্সট যদি দেখি তোমাদের যে নেক্সট টপিকটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে গিয়ে সোর্স অফ এনার্জি। সোর্স অফ এনার্জি যেটা রয়েছে তোমাদেরকে, যেটা আগে উদাহরণে যেটা দেখালাম, সেটি হচ্ছে গিয়ে ওই যে সূর্য থেকে আলো আসছিল যেটা রিফ্লেক্ট হয়ে গেল এবং সেন্সর ক্যাপচার করলো,
সেই যে জিনিসটা তোমাদেরকে দেখিয়েছি, সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে সোর্সটা কি ছিল। সেক্ষেত্রে সোর্স সূর্যই ছিল। সূর্য থেকে যে আলোটা আসছে, ওই আলোটা গ্রাউন্ডে পড়লো এবং ওই লাইটটা যে রিফ্লেক্ট করে যাচ্ছে ওইটাকে কিন্তু ক্যাপচার করছে সেন্সার। ঠিক আছে, এই যে তাইলে এক্ষেত্রে যে এনার্জিটা অর্থাৎ লাইটটাকে, এক্ষেত্রে এনার্জি বলতে ওই লাইটটাকেই বলছি। পরবর্তীতে আমি যখন ইএমআরটা পড়াবো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তখন তোমরা বুঝতে পারবে লাইটটার আসলে যে প্রপার্টিটা কিরকম কি ব্যাপার রয়েছে। এবারে এখন তোমরা জেনারেল আইডিয়ার জন্য ধরে রাখো যে এক্ষেত্রে কিন্তু আমরা যেটা ইউজ করলাম, সূর্যকে ইউজ করলাম। তাইলে যদি রাতের বেলায় আমাদের ডেটা কালেকশন করতে হয়, তাইলে কিন্তু রাতের বেলা তো সূর্য অ্যাভেলেবেল থাকবে না। তাইলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে তার জন্য বিজ্ঞানীরা যে পদ্ধতিটা আবিষ্কার করেছে সেটি হচ্ছে গিয়ে এই যে সেন্সার আছে, ওই সেন্সারের মধ্যে ইনবিল্ট এনার্জি সোর্স আমরা রেডি করে দিই ওর মধ্যে। অর্থাৎ ওই যে সেন্সারটা রয়েছে, ওটা আমাদের যে স্যাটেলাইটটা রয়েছে, ওই স্যাটেলাইট নিজেই রেডিয়েট করে এনার্জি। ওই এনার্জিটা পৃথিবী পৃষ্ঠে পড়বে এবং ওখান থেকে আবার ব্যাকে যাবে এনার্জিটা, এবং সেটাকে কিন্তু আবার স্যাটেলাইট কালেক্ট করে নেবে। ওই রকম করে স্যাটেলাইট নিজে থেকে এনার্জি সোর্স হিসাবে কাজ করে ওটাকে পাঠাবে এবং গ্রাউন্ড থেকে সেটার রিফ্লেক্টেন্সটা নিয়ে রেকর্ড করে ও কাজটা করতে পারে। এই ধরনের এই যে পদ্ধতিটা দেখলে, এই রকম দু ধরনের পদ্ধতি এখানে দেখালাম। একটি হচ্ছে গিয়ে সূর্য থেকে আলো আসছে, আর একটা হচ্ছে গিয়ে স্যাটেলাইট থেকে স্যাটেলাইট নিজেই এনার্জিটাকে সোর্স করছে। তার জন্য এটার উপরে বেস করে তোমাদেরকে পরবর্তীতে সেন্সারের যখন টাইপের পরেই রয়েছে, সেখানে যখন দেখাবো প্যাসিভ সেন্সার এবং অ্যাক্টিভ সেন্সার, তখন এখানেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই জিনিসটা, প্যাসিভ সেন্সার কাকে বলে এবং অ্যাক্টিভ সেন্সার কাকে বলে। এখানে তোমরা দেখলে যে সূর্য যেখানে সোর্স অফ এনার্জি ছিল, সূর্য থেকে যে লাইটটা এলো, ওই লাইটটা পড়লো, ওখান থেকে যে রিফ্লেক্টেন্স গেলো ওইটাকেই ক্যাপচার করছে যখন, তখন কিন্তু সেই যে পদ্ধতিটা যেটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখলে যে ন্যাচারাল লাইটের যে সোর্সটা ওটাকেই আমরা ইউজ করছি। আর এই ধরনের যে সেন্সিং এর যে পদ্ধতি রয়েছে, এটাকেই আমরা বলে দেব প্যাসিভ সেন্সার। ঠিক আছে, প্যাসিভ সেন্সার কেন? কারণ এক্ষেত্রে কিন্তু এই যে সেন্সারটা রয়েছে বা স্যাটেলাইটটা রয়েছে, এই স্যাটেলাইটের কিন্তু নিজস্ব এনার্জি সোর্স নেই। একে কিন্তু এই সূর্যের উপরে ডিপেন্ড থাকতে হচ্ছে। সূর্য যদি না থাকে তাহলে এ কিন্তু ফাংশন করতে পারবে না, কোনো ছবি নিতে পারবে না, একদম ছবি পুরো কালো ছবি আসবে, একদম কোনো কিছু এ ক্যাপচার করতে পারবে না। এবারে যদি আমরা অ্যাক্টিভ সেন্সারের ক্ষেত্রে দেখি, অ্যাক্টিভ সেন্সারের ক্ষেত্রে কিন্তু এনার্জি সোর্স, তার নিজের এনার্জি সোর্স রয়েছে। তার জন্য এ দিনের বেলাও কাজ করতে পারবে এবং রাতের বেলাও কাজ করতে পারবে, অল টাইম কাজ করতে পারবে। তার জন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, এই ধরনের সেন্সারকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেন্সার। তাহলে বুঝতে পারলে অ্যাক্টিভ সেন্সার মানে কিন্তু সে আর্টিফিশিয়াল সোর্স অফ এনার্জিকে ইউজ করবে, অর্থাৎ কৃত্রিম এনার্জিকে ইউজ করবে। সে কিন্তু প্রাকৃতিক এনার্জিকে ইউজ করছে না, তার নিজস্ব এনার্জি সোর্স রয়েছে। আর ন্যাচারালের ক্ষেত্রে কিন্তু তার নিজস্ব এনার্জি সোর্স নেই, সে প্রাকৃতিকভাবে অ্যাভেলেবেল যে এনার্জি সোর্স ওইটাকে ইউজ করছে। আশা করি তোমাদের কাছে এই দুটো ধারণা পুরো কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট চলো দেখা যাক টাইপ অফ সেন্সার। যেটা আগেই তোমাদের বলে দিলাম, একটা সেন্সারের যে টাইপ যেটা রয়েছে, যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, যেটা আগে বুঝিয়ে দিলাম, সেটা এখানেই দেখো, এখানে সেটা লেখা আছে। যেটা সেটি হচ্ছে গিয়ে এখানে দেখো, এখানে যে হুইচ এমিট আইদার ওন এনার্জি, ঠিক আছে, যাদের নিজের এনার্জি থাকে তাকে অ্যাক্টিভ, এবং যারা মানে ন্যাচারালি অ্যাভেলেবেল যে এনার্জি রয়েছে সেটাকে যখন ইউজ করবে, প্রাকৃতিকভাবে যে এনার্জিটা রয়েছে, যে এনার্জির উৎস থেকে মানে এনার্জি উৎস রয়েছে, ওগুলোকে যখন ব্যবহার করবে তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে প্যাসিভ সেন্সারের কাজ। ঠিক আছে, প্যাসিভ সেন্সার এবং অ্যাক্টিভ সেন্সার, আশা করি আর তোমাদের কোনো প্রকারের ডাউট হবে না। এরপরে নেক্সট যদি দেখি, তাইলে এই যে এনার্জির যে ব্যাপারটা রয়েছে, এই যে এনার্জি ডিটেক্ট মানে এই যে সেন্সারটা রয়েছে, এই সেন্সার কি ধরনের এনার্জিকে ডিটেক্ট করছে তার উপরে বেস করে কিন্তু এই যে সেন্সার রয়েছে, এই সেন্সারকে ভাগ করাও যায়। ঠিক আছে, এই যে তার যে বললাম যে এনার্জির যে কোন পোর্শনটাকে ক্যাপচার করছে সেটার উপরে ভাগটা, তোমাদেরকে একটা ছবি দেখালে তোমরা ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবে। এইখানে দেখো, এটা হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলা হয় এটাকে, ইএমআর সংক্ষেপে বলা হয়, ইএমআর। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এত ডিটেলসে তোমাদের কিন্তু দেওয়া নেই যেহেতু সিলেবাসে, তার জন্য তোমাদের জাস্ট জানার জন্য আমি বলছি। আমরা যে মানে সূর্য থেকে যে আলোটা আসে আমাদের পৃথিবীতে, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যদি ভাবো যে সাতটা কালার আমরা যে জানি, যে ভিবজিওর যেটাকে বলা হয় বা বেনিয়া সহকলা, ওই সাতটা কালারই শুধুমাত্র পৃথিবীতে আসছে সূর্য থেকে, ওটা কিন্তু একদমই না। ওই সূর্য থেকে আগত যে আলোক রশ্মিটা রয়েছে তার মধ্যে কিন্তু অনেক রকমের প্রপার্টিজ থাকে এবং অনেক ওয়েভ লেন্থের লাইট কিন্তু সূর্য থেকে এসে থাকে।
এবারে সেটা যদি দেখি, এই যে স্পেকট্রামটা রয়েছে, এই স্পেকট্রামের মধ্যে ওই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ারলি দেখানো রয়েছে। তোমরা এদিকে দেখো, এদিকে রয়েছে গামা ওয়েভ রয়েছে। এই আরেকটা প্রপার্টিস দেখো যে এদিকটা কিরকম, মানে এইটা অনেকটা স্প্রিং এর মতো লাগছে না, তোমরা যে স্প্রিং দেখেছো নিশ্চয়ই প্রত্যেকে, ওই স্প্রিং গুলোর মতো লাগছে, এবং এই দিকটাতে বেশি কুঁচকে রয়েছে, এই দিকটাতে বেশি কুঁচকে রয়েছে, এইগুলো দেখছো বেশি কুঁচকে রয়েছে, এই সাইডটাতে কিন্তু অনেকটা লেন্থটা লম্বা হয়ে গেছে। তোমরা যদি ওয়েব সম্পর্কে ধারণা রেখে থাকো তাহলে কিন্তু তোমরা জানবে, এক মিনিট আমি ইরেজটা করে নিই। তোমরা যদি ওয়েব সম্পর্কে জেনে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝবে যে ওয়েবের বিভিন্ন প্রপার্টিস রয়েছে, যেরকম অ্যাম্পলিটিউড, ওয়েভ লেন্থ, ওয়েবের এখান থেকে এই যে একটা মানে উঁচু জায়গা রয়েছে দেখতে পাচ্ছ, এবং আরেকটা উঁচু জায়গার মাঝখানে যে গ্যাপটা রয়েছে এটাকে বলা হয় ওয়েভ লেন্থ বলা হয়ে থাকে, ঠিক আছে। এইরকম করে অনেক টার্মিনোলজি রয়েছে, ওয়েভ লেন্থ রয়েছে, ওয়েভের ফ্রিকোয়েন্সি রয়েছে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে গিয়ে একটা জায়গা দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলো ওয়েভ পাস করছে, ওটাকেই ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে। ওটা ওয়েভ নিয়ে তোমাদেরকে, যদিও তোমাদের অত ডিটেলসে জানতে হবে না, কারণ ওয়েভ টোয়েভ তোমাদের নেই। তোমরা যদি গ্র্যাজুয়েশনে জিওগ্রাফি নিয়ে কেউ পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদেরকে সেখানে পড়ানো হবে, বা তোমাদের যদি ফিজিক্স থেকে থাকে 12-এ তাহলে কিন্তু তোমরা সেখানে পড়ে থাকবে এইটা, ঠিক আছে। এখানে যদি তোমরা দেখো সূর্য থেকে যে লাইটটা আসছে না, ওই লাইটের যে প্রপার্টি গুলো যদি আমরা ভাগ করি, বিভিন্ন ওয়েভ লেন্থ আমরা পেয়ে থাকি। যেরকম এই যে গামা ওয়েভ দেখতে পাচ্ছ, এদিকে রয়েছে গামা ওয়েভ, এই সাইডে যেগুলো রয়েছে না, এদের কিন্তু ক্ষমতা প্রচুর, মানে অনেকটা মানে হাই লেভেলের এদের পাওয়ার আছে, কিন্তু এদিকে যত যাব আমরা কিন্তু এনার্জিটা কমতে থাকে এদিকে, ঠিক আছে। এদিকে এনার্জি বেশি রয়েছে, এই যে যেখানে দেখতে পাচ্ছ যে ওয়েভ গুলো কুঁচকে রয়েছে বেশি না, সংকুচিত হয়ে রয়েছে, এইদিকে কিন্তু এনার্জিটাও বেশি রয়েছে, কারণ এদের ফ্রিকোয়েন্সি বেশি, এনার্জিটাও বেশি, এবং ওয়েভ লেন্থটা কম। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এদের ফ্রিকোয়েন্সি কম, ওয়েভ লেন্থ বড়, এবং এনার্জিও কম, ঠিক আছে। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, ছোট পোর্শন এখানে যে কালারিং করা রয়েছে, এটি হচ্ছে গিয়ে এই যে সেকশনটা দেখছো, এটি হচ্ছে গিয়ে কিন্তু আমাদের ভিজিবল, ঠিক আছে। যেটা আমরা দেখতে পাই যে 7টা রং, এই 7টা রং কিন্তু এই স্পেকট্রামের মধ্যে আসছে, ঠিক আছে। এবারে এই যে পারমাণবিক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে না, ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ধরনের যে ওয়েভ লেন্থটা ওখান থেকে বেরিয়ে থাকে সেটা কিন্তু এই গামা ওয়েভ বেরিয়ে থাকে। তারপরে এখানে রয়েছে এক্স রে, তোমরা জানো তোমাদের যে বিভিন্ন হার্ট ভেঙে গেলে তোমাদের যে এক্স রে করা হয়, ওই এক্স রেটা কিন্তু এই রিজিয়নে আসছে ওয়েভ লেন্থের। তারপরে আলট্রা ভায়োলেট আসছে, ইউভি রেজ যেটাকে বলা হয়, তোমরা জানো আমাদের যে ওজোন লেয়ার রয়েছে এই ইউভি রে থেকে আমাদেরকে প্রোটেকশন দিয়ে থাকে। তারপরে রয়েছে ইনফ্রারেড, তারপরে রয়েছে মাইক্রোওয়েভ, তারপরে রয়েছে রেডিও ওয়েভ, ঠিক আছে। এই যে রেডিও তোমরা জানো, তোমরা মোবাইল সিগন্যাল ইউজ করছো, রেডিও আগে চলতো, এখন যদিও রেডিওটা নাই, কিন্তু মোবাইল যে আমরা ইউজ করি সেগুলো কিন্তু এই রেডিও ওয়েভেই কাজ করে থাকে। এবং মাইক্রোওয়েভ যাদের বাড়িতে রয়েছে তোমরা জানো যে মাইক্রোওয়েভে কিন্তু তোমরা খাবার গরম করে দাও, কিন্তু ওখানে কোনো প্রকারের আগুন জ্বলে না, ওটাও কিন্তু একটা ওয়েভ দিয়ে, ওই যে মাইক্রোওয়েভ যেটা বলছি, ওই মাইক্রোওয়েভটা ওখানে ছাড়ে, ওই যন্ত্রটা লাগানো থাকে ওখানে, কিন্তু মাইক্রোওয়েভটা ওরা এমিট করে থাকে এবং খাবারটাকে গরম করে থাকে। ওটাও কিন্তু একটা এই যে ইএমআর এর একটা ছোট্ট পোর্শন, ঠিক আছে। এবারে আমাদের যে স্যাটেলাইট যে আকাশে ছাড়া রয়েছে, আকাশে বললে ভুল বলা হবে, ওটা শূন্যে রয়েছে, ওই যে স্যাটেলাইটগুলি রয়েছে স্পেসে, ওই স্যাটেলাইট কোন রিজিয়নটার উপরে কাজ করছে এই যে স্পেকট্রামের, তার উপরে কিন্তু ডিপেন্ড করে ভাগও করা যায়। যেরকম যদি ভিজিবল লেন্থ যেটা রয়েছে এইটাকে যদি সেন্স করে থাকে, যে সেন্সারটা রয়েছে এইটাকে যদি সেন্স করে, তাইলে আমরা বলছি অপটিক্যাল বলছি, ঠিক আছে। এই অপটিক্যাল উইন্ডোটা থাকছে। তারপরে রয়েছে ইনফ্রারেড, এই ইনফ্রারেডের যে সেকশনটা এইটাকে যদি সেন্স করে থাকে তাইলে বলবো আমরা সেটা ইনফ্রারেড সেন্সার রয়েছে। তারপরে রয়েছে মাইক্রোওয়েভ রয়েছে, এই মাইক্রোওয়েভকে যদি সেন্স করে মাইক্রোওয়েভ সেন্সার বলবো, ঠিক আছে। এইরকম বিশেষত এই তিনটাকেই, কারণ আলট্রা ভায়োলেট বা অন্যান্য এগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই ক্ষতিকারক রশ্মি, এগুলো দিয়ে কিন্তু আমরা রিমোট সেন্সিং পারফরমেন্স করি না। আমরা যেটা করি এই ভিজিবল লেন্থ থেকে আরম্ভ করে মাইক্রোওয়েভ পর্যন্ত আমরা কাজ করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। এই যে পোর্শনটা এইটাই তোমাদেরকে আগে যে স্লাইডে যেটা দেখালাম, যে অপটিক্যাল মানে দেখলে ওই যে আমরা যেটা দেখতে পাচ্ছি ওই যে 7টা রং, ওইখানে ওই সেকশনটাতে যারা কাজ করছে যে সেন্সার গুলো তাদেরকে অপটিক্যাল সেন্সার বলা হয়। থার্মাল মানে ওই যে ইনফ্রারেড রিজিয়নে যারা কাজ করছে তাদেরকে থার্মাল বলা হচ্ছে। এবং মাইক্রোওয়েভ তোমাদেরকে দেখালাম, মাইক্রোওয়েভ যে রিজিয়ন রয়েছে ওখানে যারা কাজ করে তাদেরকে মাইক্রোওয়েভ বলে। জাস্ট তোমরা এই নামটা জেনে রাখবে, তোমাদের এত ডিটেলস জানার জন্য কিন্তু সিলেবাসে সেরকম দেয়নি, তাও বলে রাখলাম। কিন্তু তোমরা এই জাস্ট নামটা জেনে থাকবে যে শুধু অ্যাক্টিভ প্যাসিভ নয়, তার ছাড়াও অপটিক্যাল, থার্মাল এবং মাইক্রোওয়েভ এই তিনটা রকমও আরো রয়েছে ভাগ, ঠিক আছে। সো টাইপ অফ সেন্সার আশা করি তোমাদেরকে বোঝা গেছে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে গিয়ে টাইপ অফ ইমেজ অ্যাকুইজিশন প্ল্যাটফর্ম, ঠিক আছে।
তোমাদেরকে এতক্ষণ যেগুলো দেখালাম, যে স্যাটেলাইট, যে বললাম যে স্যাটেলাইট আমরা আকাশ নয়, ওই যে মহাশূন্যে ছাড়া আছে, ওই যে ব্যাপারগুলো বললাম না, শুধু যে স্যাটেলাইট, তার আগের ও যখন স্লাইডে আলোচনা করছিলাম যে স্যাটেলাইটই দেখালাম, তার আগে ওই যে সোর্স অফ এনার্জির ক্ষেত্রে বা ওই যে আমাদের রিমোট সেন্সিং এর যে সম্পূর্ণ যে কনসেপ্টটা যেখানে বোঝালাম, সেখানেও তোমাদেরকে ওই স্যাটেলাইট দিয়েই বুঝিয়েছিলাম। কিন্তু সবসময় যে ওই স্যাটেলাইট দিয়ে যে রিমোট সেন্সিং হয় ওই রকম নয়, স্যাটেলাইটের ছাড়াও আরো অনেক রকমের পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা রিমোট সেন্সিং পারফর্ম করে থাকি। তাহলে সেক্ষেত্রে এই যে প্ল্যাটফর্ম যেটা রয়েছে, প্ল্যাটফর্ম তোমাদের যে প্ল্যাটফর্মের ধারণাটা দেওয়া হয়েছে, এই প্ল্যাটফর্মের যে ব্যাপারটা ওইটা যদি বলি, তাহলে প্ল্যাটফর্ম কাকে বলে, প্রথমে সেই প্ল্যাটফর্মটা জেনে নাও, তারপরে তার টাইপটা বলছি। প্ল্যাটফর্ম অর্থাৎ হচ্ছে গিয়ে আমরা যে আমাদের গ্রাউন্ড রয়েছে, মনে করো এটা গ্রাউন্ড, এবারে আমাদের এই গ্রাউন্ডের থেকে ডেটা যে কালেক্ট করব, আমরা কোথা থেকে কালেক্ট করছি, সেটা কি কোনো প্রকারে এই গ্রাউন্ডে কোনো স্টেশন লাগিয়ে রেখেছি, এরকম কোনো ধরো স্টেশন লাগানো রয়েছে, ওখানে আমরা এই সেন্সারটা বসিয়ে দিয়েছি, ওই সেন্সারের মাধ্যমে এরকম করে আমরা গ্রাউন্ড থেকে ডেটা কালেক্ট করতে পারি। এটাও একটা রিমোট সেন্সিং এর টাইপ, এখান থেকে ডেটা কালেক্ট করতে পারি। এইরকম ভাবে কালেক্ট করছি গ্রাউন্ডে কোনো যন্ত্র দিয়ে, নাকি আমরা যে হট এয়ার বেলুনের তোমরা কনসেপ্ট জানো নিশ্চয়ই, যে হট এয়ার বেলুনগুলো আগে ইউজ করা হতো, ওই হট এয়ার বেলুনগুলো দিয়ে ওখানেও কিন্তু আমরা মানে সেন্সারটাকে ওই হট এয়ার বেলুনের এখানে যদি লাগিয়ে দিই, সেও কিন্তু এই ফিল্ডটাকে অবজার্ভ করতে পারবে। তাহলে ওইটাও একটা প্ল্যাটফর্ম, মানে হচ্ছে আমার যে সেন্সারটা রয়েছে ওটা কোথায় আছে সেটাকেই বলা হচ্ছে প্ল্যাটফর্ম। মানে ওই সেন্সারটা হোল্ড করছে যেটা, সেটাকেই প্ল্যাটফর্ম বলা হয়। সেটা গ্রাউন্ডে থাকতে পারে, সেটা থাকতে পারে বাতাস, এই যে যেটা দেখলে হট এয়ার বেলুন, এটা কিন্তু বাতাসে থাকছে, ঠিক আছে, বাতাসে, অথবা মহাশূন্যে আমরা যে সেন্সারগুলো মানে স্যাটেলাইটের মাধ্যমে যে সেন্সার পাঠিয়ে থাকি, সেটাও হতে পারে, ঠিক আছে, মহাশূন্যেও থাকতে পারে। এবারে আবার মহাশূন্যে যেখানে থাকছে তারও ভাগ রয়েছে, কতটা হাইটে রয়েছে তার উপরে ডিপেন্ড করে রয়েছে, যে মানে ওগুলোর বিভিন্ন ভাগ রয়েছে, লো আর্থ অরবিট, হায়ার আর্থ অরবিট, এরকম করে বিভিন্ন ভাগ রয়েছে, ঠিক আছে, সেটা পরবর্তীতে আমরা দেখবো। এবারে প্ল্যাটফর্মের যদি বেসিক যে ভাগটা আমরা দেখি, তাহলে এখানে দেখো তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। এখানে যেটা দেখানো হয়েছে সেটি হচ্ছে কি, দেখো গ্রাউন্ড, এয়ার এবং স্পেস বেস রিমোট সেন্সিং, ঠিক আছে। এবারে আমরা যে ডেটা কালেকশনটা করে থাকি, আমাদের যে যন্ত্র যেটা আমরা ইউজ করব, অর্থাৎ আমাদের সেন্সার, সেটা গ্রাউন্ডে থাকতে পারে, সেটা থাকতে পারে বাতাসে, এবং সেটা থাকতে পারে স্পেসে। স্পেসের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে কি, আমরা স্যাটেলাইট ইউজ করতে পারি, বা স্পেস শাটল যেগুলো রয়েছে ওগুলোকে আমরা ইউজ করতে পারি। বাতাসের জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা এরোপ্লেন আমরা ইউজ করতে পারি, হেলিকপ্টার ইউজ করতে পারি, ঠিক আছে। এছাড়াও বর্তমান দিনে যারা এই যে হট এয়ার বেলুনের যেটা কথা বললাম, এই যে বেলুন, এটাও আমরা ইউজ করতে পারি। এছাড়াও বর্তমান দিনে আমরা যেটা মানে রিসেন্ট যে টেকনোলজি ডেভেলপমেন্টটা হয়েছে, সেটি হচ্ছে গিয়ে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা গ্রাউন্ড বেস রিমোট সেন্সিং এর একটা ভাগ। এটাও গ্রাউন্ডে দেখতে পাচ্ছ, গ্রাউন্ডে একটা ক্রেনের মাধ্যমে এখানে সেন্সারটা আছে, এই সেন্সারটা দিয়ে কিন্তু ডেটা কালেক্ট করা হচ্ছে এই গ্রাউন্ড থেকে। নেক্সট দেখো, এই যে যেটা বললাম রিসেন্ট টাইমে, যে আমাদের টেকনোলজি এত ডেভেলপড হয়ে গেছে যে আমরা মানে ড্রোন হাই কোয়ালিটি কিন্তু মানে ডেটা কালেক্ট করতে পারছি এই ড্রোন ইউজ করে। তার জন্য এই ড্রোন কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে বর্তমান দিনে রিমোট সেন্সিং এর ক্ষেত্রে। এই যে ড্রোন বিভিন্ন রকমের হয়ে থাকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ড্রোন নিয়েও তোমাদের বেশি ডিটেলস দেওয়া নেই, যেহেতু প্ল্যাটফর্মের কথা বলেছে, তার জন্য তোমাদের মেন তিনটা প্ল্যাটফর্মই জানতে হবে। সেটি হচ্ছে গিয়ে গ্রাউন্ড বেস, আরেকটা হচ্ছে এয়ার বেস, এবং আরেকটা হচ্ছে স্পেস বেস। এবারে প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে উদাহরণ তোমাদের জরুরি। যেরকম গ্রাউন্ড বেসের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে কিন্তু এরকম তোমরা বলতে পারো যে ক্রেন ইউজ করে আমরা রিমোট সেন্সিং করতে পারি। ক্রেন ইউজ করে ক্রেনের উপরে আমরা মানে সেন্সারটাকে বসিয়ে দিলাম এবং গ্রাউন্ড থেকে ডেটা কালেক্ট করতে পারি। তারপরে নেক্সট হচ্ছে গিয়ে হেলিকপ্টার বা ড্রোন, হট এয়ার বেলুন, এগুলোকে ইউজ করেও আমরা ডেটা কালেক্ট করতে পারি। এছাড়া এরোপ্লেন রয়েছে, স্পেস শাটল রয়েছে, ওগুলো স্পেসের ক্ষেত্রে স্পেস শাটল, এবং যে স্যাটেলাইট গুলো রয়েছে ওগুলো কিন্তু স্পেসে কাজ করে থাকে, ঠিক আছে। এইগুলোকেই বলা হচ্ছে প্ল্যাটফর্ম। কোন জায়গা থেকে আমরা ডেটা কালেক্ট করছি ওইটাই হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম। আশা করি তোমাদের এই প্ল্যাটফর্মটা বোঝা গেছে। এবারে নেক্সট টপিক যেটা তোমাদের এর আন্ডারে রয়েছে, সাব টপিক, সেটি হচ্ছে গিয়ে মডার্ন অ্যাপ্লিকেশন। যে রিমোট সেন্সিং এর যে ব্যাপার রয়েছে, ওই রিমোট সেন্সিং যেটাকে আমরা অ্যাপ্লাই কি করে করছি বা আমাদের দৈনন্দিন জীবনে কি করে ব্যবহার করছি, যেটা যদি আমি দেখাই, তাহলে দেখো এখানে একটা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন দেওয়া রয়েছে। সেটি হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট মনিটরিং এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এনভায়রনমেন্ট মনিটরিং বলতে দেখো, কোনো জায়গায় ধরো জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের পরিমাণটা আমরা স্যাটেলাইটের সাহায্যে ইজিলি
ডিটেক্ট করতে পারি টাইম টু টাইম। কারণ আমাদের কাছে একটা ধরো আমাদের কাছে ডেটা রয়েছে 1980 সালে যে কতটা জঙ্গল এরিয়া ছিল 1980 সালে, ঠিক আছে, 1980 সালে আমাদের কাছে যে পরিমাণ জঙ্গলের পরিমাণ ছিল সেইটার একটা ইমেজ আমাদের কাছে রয়েছে, এবং আমাদের কাছে 2025 সালের একটা ধরো ইমেজ আমাদের কাছে রয়েছে, ঠিক আছে। এবারে এই ইমেজটা একটা 1980 সালের, এই ইমেজ হচ্ছে গিয়ে 2025 সালে সেম জায়গার ছবি। এবারে ওখানে যদি আমি দেখি 1980 সালে কোনো জায়গায় জঙ্গলের পরিমাণটা ছিল এতটা পরিমাণ জঙ্গল ছিল, ঠিক আছে। এবারে 2025-এ এসে আমি যদি দেখি সেই জায়গায় জঙ্গলের পরিমাণটা আরো এতটা পরিমাণ বেড়ে গেছে। আগের এই যে ছবিটা রয়েছে ওটাকে এর উপরে ওভারলে করব, ওভারলে করে দেখতে পাচ্ছি ধরো জঙ্গলের পরিমাণটা এতটা হয়ে গেছে, এই পরিমাণটা বেড়েছে। ওই রকম করে কিন্তু জঙ্গলের পরিমাণ বেড়েছে কিংবা কমতেও পারে, ওই যে বাড়া কমা ওটা কিন্তু আমরা মনিটর করতে পারি এই রিমোট সেন্সিংকে ইউজ করে। এখানে দেখতে পাচ্ছ কয়েকটা ছবি দেখানো রয়েছে, যে জঙ্গল রয়েছে, তার পাশাপাশি গ্লেসিয়ার। বর্তমান দিনে তোমরা খবরে শুনছো নিশ্চয়ই যে গ্লেসিয়ার গলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। গ্লেসিয়ার মানে যেখানে অনেকটা নিচে ছিল সেটা অনেকটা উপরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ গ্লেসিয়ার যে লাইনটা ছিল ওটা পরপর পিছিয়ে চলে যাচ্ছে। এই সমস্ত খবর তোমরা শুনছো নিশ্চয়ই। তার জন্য ওই সমস্ত কিছু যে গ্লেসিয়ার মনিটরিং হতে পারে, সি লেভেল রাইজিং, এই সমস্ত কিন্তু ব্যাপারে আমরা মনিটর করতে পারি, এবং সি লেভেলের যে টেম্পারেচারটার ভ্যারিয়েশন ওটাও কিন্তু আমরা এই রিমোট সেন্সিং এর মাধ্যমে মানে চেঞ্জ করতে পারি, এবং আমরা সেটাকে মনিটর করতে পারি, এবং পরবর্তীতে কি ধরনের পলিসি ফ্রেমওয়ার্ক নেওয়া দরকার সেটাকে কিন্তু আমরা পরিকল্পনা করতে পারি এই রিমোট সেন্সিং এর মাধ্যমে। আর তোমরা দেখো যদি মানে ডাইরেক্ট ফিল্ডে গিয়ে আমরা সার্ভে করে ডেটা কালেক্ট করে ওটাকে যদি অ্যানালাইসিস করি, সেটাতে যে পরিমাণ কস্ট এবং যে পরিমাণ টাইম লাগবে, রিমোট সেন্সিং এর যে সেন্সর কিন্তু অনেকটা ইজিলি এটাকে করতে পারে এবং অনেকটা কম খরচে করতে পারে। যদিও এই যে স্যাটেলাইটটাকে লঞ্চিং করা এবং তার যে ইমিডিয়েট যে কস্ট যেটা রয়েছে ওই কস্টটা অনেকটা হাই আসে, কিন্তু লং টার্মে যে স্যাটেলাইটটা ফাংশন করে থাকে এবং যে পরিমাণ বেনিফিট দিয়ে থাকে সেটা কিন্তু অনেকটা কস্ট ইফেক্টিভ গ্রাউন্ড বেস সার্ভে থেকেও। এছাড়া যদি অন্য কাজের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে কি এই যে আরবান প্ল্যানিং এর ক্ষেত্রে কোথাও আমরা নতুন শহর বসাতে চাইছি, বা নতুন শহরের যে বিল্ড আপ এরিয়াটা কতটা এক্সপ্যান্ড করছে এবং কোন দিকে এগোচ্ছে বা কি হচ্ছে, এই সমস্ত কিন্তু মনিটরিং এর জন্য রিমোট সেন্সিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার জন্য আরবান প্ল্যানিং এর ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি, এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। বর্তমান দিনে যে আমাদের বিভিন্ন মানে ওই ফসলের উপরেও ইন্স্যুরেন্স হয়ে থাকে, তোমরা শুনেছো নিশ্চয়ই ফসল বীমা। ওই যে ফসল বীমার যে কাজগুলো, ওই যে তোমরা বীমা করালে এবার ফসলটা নষ্ট হয়ে গেল, কতটা কিরকম নষ্ট হয়েছে তার জন্য ফিল্ডে যারা ভিজিট করতে আসে তার আগেও ওখানে আগে এবং পরে তারা কিন্তু অফিসে বসেই তোমার যে জায়গাটায় মানে ফসলটা ক্ষতি হয়েছে ওইটা কিন্তু ওখানে তারা অফিসে বসে রিমোট সেন্সিং এর মাধ্যমে মনিটর করে নিতে পারে, এবং ওখান থেকে ওরা স্যাম্পলিং করে নেয় যে কোন জায়গাতে আমরা যাব সার্ভে করতে, কোথায় সার্ভে করলে মানে আমরা ম্যাক্সিমাম বুঝতে পারবো যে ওই জায়গাটা অ্যাকচুয়ালি ক্ষতি কতটা হয়েছে বা কি ব্যাপার। তার জন্য তারা এই রিমোট সেন্সিং এর সাহায্য নিয়ে থাকে। তার সাথে সাথে কোথাও যদি ফরেস্ট ফায়ার হয়, ঠিক আছে, বা কোথাও বন্যা বা অন্যান্য কোনো কিছু অ্যাক্টিভিটি হলে সেটার কিন্তু মনিটরিং এর ক্ষেত্রে এই যে রিমোট সেন্সিং রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটাই পরবর্তীতে যেটা দেখানো হয়েছে এখানে দেখানো রয়েছে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টে যেটা কথা বললাম, ওই যে কোথাও বন্যা হয়ে গেছে বা কোথাও ফরেস্ট ফায়ার হয়ে গেছে, ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা ভূমিকা পালন করে থাকে। রিসোর্স ম্যানেজমেন্ট বলতে কি, আমাদের যে বন সম্পদ যেটা আগে বললাম যে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টে, সেই রকম আমাদের যে মাইনিং গুলো রয়েছে ওই সমস্ত মাইনিং এ যে এক্সপ্লোরেশন গুলো চলছে, আমাদের মাইনিং এ কতটা কিরকম খনন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, এই সমস্ত কিছুর ব্যাপারেও মনিটরিং করা যায়। এবং তোমরা জানবে নিশ্চয়ই যদি দেখে থাকো তোমরা, ওই যে আমাদের পারমাণবিক যে টেস্ট করা হয়েছিল ওই টেস্টের সময় আমেরিকা বাধা দিচ্ছিল, তারা কিন্তু জানতে পারছিল কি করে, তারা কিন্তু ইন্ডিয়াতে তাদের কিন্তু এজেন্ট এসে ওইভাবে পোখরাতে আমরা যেটা করেছিলাম, পোখরান যে আমাদের ওই রাজস্থানে পোখরানে যে মানে টেস্টিংটা করা হয়েছিল ওই জায়গার সম্পর্কে কিন্তু তারা জানতে পারছিল এই রিমোট সেন্সিং এর মাধ্যমে। আমরা এই রিমোট সেন্সিং ইউজ করে আমাদের ডিফেন্স সেক্টরের ক্ষেত্রেও উন্নতি করতে পারি, অন্যান্য দেশের কোথাও কি রকম মিলিটারি মুভমেন্ট চলছে কি ব্যাপার ওটাকেও আমরা মনিটর করতে পারি এই রিমোট সেন্সিং এর মাধ্যমে। তো আশা করি বুঝতে পারলে যে রিমোট সেন্সিংটাকে কি করে ইউজ করা হচ্ছে। তো এর আরো একটা উদাহরণ যদি দেই, তোমরা গুগল ম্যাপ নিশ্চয়ই তোমরা ইউজ করেছো। ওই গুগল ম্যাপে একটা স্যাটেলাইট বলে অপশন থাকে, ওই স্যাটেলাইট অপশনটা তোমরা অন করলে তোমাদের আশেপাশের জায়গার যে ছবি
ছবিটা দেখতে পাও ওটাও কিন্তু ওই সেন্সার দ্বারা ক্যাপচার করা হয়েছে। কিন্তু কোনো সেন্সার আমাদের যে পৃথিবীর উপরে ছাড়া রয়েছে, ওই মহাশূন্যে যেগুলো রয়েছে, ওই সেন্সার থেকে ডেটা কালেক্ট করা হচ্ছে, ওইটাকে এই গুগল যে ম্যাপ বা গুগল আর্থ এই সমস্ত সফটওয়্যারে কিন্তু সেই কালেক্টেড ডেটাকে প্রসেস করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এবং ওই ডেটাবেস থেকে কিন্তু তোমরা ইজিলি অ্যাক্সেস করে ওইগুলোকে দেখতে পাচ্ছ। এটাও কিন্তু একটা রিয়েল এক্সাম্পল এই রিমোট সেন্সিং এর। এছাড়াও আরো অনেক ধরনের উদাহরণ রয়েছে রিমোট সেন্সিং এর ব্যবহারের, বলতে গেলে শেষ করা যাবে না। তার জন্য মেন জিনিসগুলোকে তোমাদেরকে বলে দিলাম, আশা করি আর কোনো তোমাদের ডাউট থাকবে না। এছাড়াও এটাকে এখানে বাংলাতেও লিখে দেওয়া হয়েছে কৃষি ক্ষেত্রে কিরকম কি ব্যবহার করা হয় না হয়, তারপরে পরিবেশগত পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, আবহাওয়া এবং সমুদ্রবিদ্যার ক্ষেত্রে কি করে ইউজ করা হচ্ছে, এবং নগর এবং সম্পদ পরিকল্পনার ক্ষেত্রে কি করে ইউজ করা রয়েছে এখানে লেখা আছে, তোমরা পড়ে নেবে। আশা করি এই টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আর কোথাও তোমাদের কোনো ডাউট নেই। তো কোনো জায়গায় যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তারপরেও তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী জিআইএস এর ভিডিওটি খুব তাড়াতাড়ি চলে আসবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে এটাকে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।